কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এখন সুপ্রিম কোর্টের কথা হচ্ছে যে আমার না বিশ্বাস আছে পশ্চিমবঙ্গ সরকারের কথার ওপর, না আমার বিশ্বাস আছে নির্বাচন কমিশনের ওপর। তোমাদের মুখ দিয়ে কোনো কথা বেরোলেই আমার মনে প্রথম যেটা জাগে সেটা হলো সন্দেহ। দেখো, একটা কাজ যেটা ভদ্রভাবে হওয়ার কথা ছিল সেটা সেভাবে সম্পন্ন হয়নি তোমাদের একে অপরের কলার ধরার চোটে। এখন তাই কথায় কথায় বেশি তর্ক করো না। কথায় কথায় তর্ক করতে করতে আজ আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আমাকে বাধ্য করেছো যেখানে বিচার বিভাগীয় আধিকারিকদের সেই কাজের জন্য নিয়ে আসতে হয়েছে যে কাজটা তোমাদের করার কথা ছিল। এখন যখন বিচারপতিরা সেই কাজটা করছেন, তারা সিদ্ধান্ত নিচ্ছেন, সেখানে বিচারপতিদের এখন ঠিকুজি কুষ্টি বের করে সেটা নিয়ে নতুন করে তর্ক শুরু করো না। তিষ্ঠ, অনেক তোমরা অতিষ্ঠ হয়েছো, এইবার খানিক একটু তিষ্ঠ। একদিকে যখন এই পরিস্থিতি, অন্যদিকে আবার দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে নানা রকম মন্তব্য করা, তার বিরুদ্ধে নানা রকম কথা বলা থেকে শুরু করে, তাকে কালো পতাকা দেখানো থেকে শুরু করে ইমপিচমেন্ট প্রক্রিয়া তার বিরুদ্ধে শুরু করে দিয়েছেন এবং তারই সঙ্গে অদ্ভুত সব আঁকিবুকিও তিনি শুরু করে দিয়েছেন। কিন্তু দিনের শেষে এই গোটা জিনিসটা মুখ্যমন্ত্রীর জন্য খুব একটা মধুর হবে বলে মনে হচ্ছে না। আজকের পর্বে এই কথায় তো আমরা অবশ্যই আসবো, কিন্তু তার আগে একটা প্রশ্নের উত্তর যেটা আজ নির্বাচন কমিশনার এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে সামনে এসেছে সেটা আপনাদের সামনে রাখি। ফাইনাল লিস্ট, ভোটারদের যে চূড়ান্ত তালিকা, সেই তালিকা থেকে আপনার নাম বাদ গেলে আপনি কি করবেন? দেখুন, আগেই যে কথাটা বলা হয়েছিল যে তালিকা থেকে যদি আপনার নাম বাদ যায় তাহলে সেক্ষেত্রে আপনি প্রথমে জেলা শাসক বা জেলা নির্বাচনী আধিকারিকের কাছে অ্যাপিল করতে পারবেন, পরে আপনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছেও অ্যাপিল করতে পারবেন। তবে একথাও জানানো হয়েছিল যে আপনি যে কেন্দ্রের ভোটার, সেই কেন্দ্রের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এই অ্যাপিল আপনি করতে পারবেন, তারপর কিন্তু আপনি আর অ্যাপিল করতে পারবেন না। এবার আজ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যে সাংবাদিক বৈঠক করেছেন সেখানে তিনি এই বিষয়টাকে অ্যাড্রেস করেছেন এবং সেখানে তিনি বলছেন যে একটা জায়গা, একটা বিষয় কয়েকজন ভোটারকে কোনো রাজনৈতিক দলই বোঝাতে পারছে না যে আপনার নাম যদি ভোটার তালিকা থেকে বাদ পড়ে তাহলে সেক্ষেত্রে ফর্ম 6 এর মাধ্যমেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আবেদন করতে পারবেন, নতুন ভোটার হিসেবে আপনি নথিপত্র জমা দিতে পারবেন যাতে আপনার নামটা ভোটার তালিকায় তোলা যায়। আপনি কিন্তু আবেদন করতে পারবেন, সেই জায়গা আপনার থাকছে। এই বিষয়টা কয়েকজন ভোটারকে কোনো রাজনৈতিক দলই বোঝাতে পারছে না এবং সেই কারণেই হয়তো সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে। এবার আরেকটা প্রশ্ন এখান থেকে উঠে এসেছিল যে 28শে ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা বেরিয়েছে সেখান থেকে যাদের নামগুলো বাদ গেছে তারা তো আবেদন করতে পারবেন, বোঝা গেল, কিন্তু এরপরে তো আরো সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে আপনারা জানেন, কারণ 60 লক্ষ নাম বিবেচনাধীন ছিল, সেই কাজগুলো এখন করছেন বিচারপতিরা। তাহলে সাপ্লিমেন্ট লিস্ট যেগুলো বেরোতে থাকবে সেখান থেকে যাদের নাম বাদ যাবে সেক্ষেত্রে কি হবে? কারণ সেখানে তো বিচারপতিরা সিদ্ধান্ত নিয়েছেন। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হচ্ছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তিনি একটা প্যানেল তৈরি করবেন, যে প্যানেলের মধ্যে প্রাক্তন বিচারপতি বা প্রাক্তন প্রধান বিচারপতিরা থাকবেন এবং সেক্ষেত্রে সাপ্লিমেন্টারি লিস্টের মধ্যে থেকে যাদের নাম বাদ যাবে, যারা মনে করবেন যে অন্যায়ভাবে তাদের নামটা বাদ গেছে, যাওয়ার কথা নয়, তারা তাদের এই কেসগুলো নিয়ে আসতে পারবেন সেই প্যানেলের সামনে। সেই প্যানেল গোটা বিষয়টা নিষ্পত্তি করবে এবং তারা খতিয়ে দেখবে যে কাদের নাম ভুলভাবে বাদ গেছে এবং তাদের নামটা আবার ভোটার তালিকায় তোলা যায় কিনা। আচ্ছা, এই প্রশ্নের উত্তর যখন দেওয়া হয়ে গেছে তখন আমি আপনাদের একটা ছবি দেখাবো, সেই ছবিটার দিকে একটু ভালো করে তাকিয়ে থাকুন। ছবিটার দিকে তাকান, জীবনের কয়েকটা সেকেন্ড এই ছবিটাকে দিন, ভালো করে ছবিটার দিকে তাকিয়ে একটু ভাবুন যে শিল্পী কি বোঝাতে চেয়েছেন, এই ছবির মাধ্যমে শিল্পী ঠিক কি তুলে ধরতে চেয়েছেন। তারপর আমিও আপনাদের বোঝাবো যে আমার কি মনে হয় যে শিল্পী এই ছবির মাধ্যমে ঠিক কি বলতে চেয়েছেন। তো ছবিটার দিকে তাকিয়ে থাকুন, আমি আপনাদের আরো 4 সেকেন্ড সময় দিচ্ছি। 1 2 3 4। আচ্ছা বেশ, এইবারে আপনি শুনুন সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ে আজ আমাদের রাজ্যের উদ্দেশ্যে ঠিক কি বলা হয়েছে। আমাদের রাজ্যের বর্তমানে দুজন প্রচন্ড বেস্ট ফ্রেন্ড হয়েছেন, একজন হচ্ছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আরেকজন হচ্ছেন তৃণমূল কংগ্রেসের একদম নতুন রাজ্যসভার সাংসদ মেনকা গুরুস্বামী। তারা দুজনেই আজ সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন রাজ্যের হয়ে এবং সেখানে মেনকা গুরুস্বামী বলতে শুরু করেন সুপ্রিম কোর্টকে উদ্দেশ্য করে যে মোটামুটি 63 লক্ষ নাম তো বিবেচনাধীন তালিকায় ছিল, সেখান থেকে 7 লাখ মতো নাম মোটামুটি ক্লিয়ার করা হয়েছে বা 7 লাখ মানুষের যে তথ্য নথিপত্র সেগুলো যাচাই করা হয়েছে, এখনো তো প্রায় 57 লক্ষ নাম বাকি রয়েছে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি বলেন যে এইবার তো খেলা শুরু হলো, ঘোড়ায় জিন দিয়ে সঙ্গে সঙ্গে আপনারা চলে এসেছেন তাড়াহুড়ো করে পিটিশন ফাইল করতে। আপনারা জানেন না 7 লক্ষ নয় 10 লক্ষ নাম ক্লিয়ার করা হয়েছে, 10 লক্ষ কেস নিষ্পত্তি হয়েছে।
10 লক্ষ ভোটারের নথিপত্র যাচাইয়ের কাজ সম্পন্ন করতে পেরেছেন বিচারপতিরা। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সেই তথ্য আমাদের জানিয়েছেন। আপনারা তাড়াহুড়ো করে এই যে পিটিশন করতে চলে এসেছেন ছুটে সুপ্রিম কোর্টে, এটা করার আগে সবটা জেনে নেওয়া আপনাদের উচিত ছিল, এবং সবটা জানার জন্য যে ধৈর্যটা ধরার প্রয়োজন সেই ধৈর্য ধরা আপনাদের উচিত ছিল। এখন আপনারা বিচার বিভাগীয় এই আধিকারিকরা যে কাজটা করছেন তার মাঝে হুড়মুড়িয়ে এসে এইভাবে যখন পিটিশন করছেন, এর মানে বোঝায় বা এখান থেকে বার্তাটা উঠে আসে যে বিচার বিভাগীয় আধিকারিকরা যে কাজ করছেন তার উপর আপনাদের ভরসা নেই। এবং তারই সঙ্গে খুব ইন্টারেস্টিংলি একটা প্রশ্ন যেটা নানা জায়গা থেকে বারবার উঠে আসছে, এবার সেটা সুপ্রিম কোর্টে উঠে এসেছে। মেনকা গুরুস্বামী এই প্রশ্ন সুপ্রিম কোর্টে করেছেন যে যেভাবে কাজ হচ্ছে তাতে তো মনে হয় না যে সময়ের মধ্যে এই বিবেচনাধীন যে নামগুলো রয়েছে তাদের সমস্ত কেস নিষ্পত্তি করা সম্ভব হবে। সেক্ষেত্রে কি হবে? এইখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে মাননীয় বিচারপতি বাগচি তিনি বলেন উই উইল টেক আ কল। ওটা আমাদের বিষয়, আমাদের বুঝতে দিন। মানে সুপ্রিম কোর্টের বিষয় হচ্ছে সময় মতো শেষ হবে কি হবে না সেটা আমাদের দেখতে দিন, আমরা নিয়মিত আপডেট পাচ্ছি, আমাদের বিষয় আমরা দেখে নেব, আমরা বুঝে নেব। আপনি এক্ষুনি এই মুহূর্তে এসে বিচার বিভাগীয় আধিকারিকরা যে কাজ করছেন সেটা নিয়ে প্রশ্ন তুলবেন না। এইখানে দুটো মন্তব্য যেটা সুপ্রিম কোর্টের তরফ থেকে করা হয়েছে সেই দুটো আমি আপনাদের শোনাতে চাই। এক হচ্ছে বিচার বিভাগীয় আধিকারিকরা এই মুহূর্তে কাজ করছেন, এসআইআর এর তদারকির কাজের সঙ্গে যে বিচার বিভাগীয় আধিকারিকরা যুক্ত রয়েছেন তাদের কাজ নিয়ে এখনই প্রশ্ন তুলবেন না। এবং দ্বিতীয় কথা যেটা সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হচ্ছে সেটা হলো একজন বৈধ ভোটারের নামও বাদ যাবে না, বিচার বিভাগীয় আধিকারিকরা সেই কাজটাই করছেন। অর্থাৎ এই মুহূর্তে এই যে 60 লক্ষ নাম বিবেচনাধীন রয়েছে তাদের ভাগ্য, তাদের নাম ভোটার তালিকায় উঠবে কিনা এই বিষয়টা কিন্তু এখন আর নির্বাচন কমিশনের উপরে নির্ভরশীল নয়। প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সম্পূর্ণভাবে কোর্ট মনিটরড। তারাই কিন্তু নথিপত্র যাচাইয়ের কাজটা সম্পন্ন করবেন। নির্বাচন কমিশনের কাজের উপরে ভরসা ছিল না সেই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পরেই কিন্তু বিচার বিভাগীয় আধিকারিকদের হাতে এই কাজটা তুলে দেওয়া হয়েছে। এখন বিচার বিভাগীয় আধিকারিকদের উপরেও ভরসা নেই এটা বলতে গিয়ে যদি আবার কোনো কিছু ভন্ডুল করে আবার তাহলে অন্য কারোর উপরে দায়িত্ব দেওয়া হোক এই পরিস্থিতি তৈরি করার কেউ চেষ্টা করে, সেটাকে ইন্ধন যোগাতে সুপ্রিম কোর্ট এই মুহূর্তে একেবারেই রাজি নয়। এবার তাহলে প্রশ্ন হলো এই যে 60 লক্ষ ভোটার বিবেচনাধীন রয়েছে এই ভোটারদের কেস নিষ্পত্তি হওয়ার জন্য কি নির্বাচন কমিশন অপেক্ষা করবে নাকি তার আগেই তারা ভোট ঘোষণা করে দেবে? কোনটা? দেখুন, নির্বাচন কমিশনের যে সাংবাদিক বৈঠক করেছেন সেখানে খুব সাংঘাতিক নতুন কোনো কথা না বললেও এর আগের দিন একটা বুলেটিন প্রকাশ করা হয়েছে যেখানে বলা হচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দলই নির্বাচন কমিশনের কাছে চেয়েছে যে এক দফা বা ম্যাক্সিমাম 2 দফায় যেন নির্বাচন পশ্চিমবঙ্গে হয়, এবং নির্বাচন কমিশনও বলছে যে তেমনটা করা যেতেই পারে। নির্বাচন কমিশনার বলছেন এক দফাতেও যদি ভোট করানো হয় সেটাও করানো যেতে পারে, পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী অবশ্যই থাকবে, তার জন্য কোনো অসুবিধা হবে না। তাহলে প্রশ্ন হলো সেই রিস্কটা নিতে কি নির্বাচন কমিশন রাজি? এবার যদি তারা সেই রিস্কটা নিতে চায়, এক দফায় নির্বাচন যদি করাতে চায়, তার মানে সেই প্রক্রিয়া শুরু হওয়ার আগে সিংহভাগ ভোটার লিস্ট বেরিয়ে যাবে। একদিকে আদালতের মোটামুটি অনুমোদন রয়েছে, শিলমোহর রয়েছে, তারই সঙ্গে যে কথাটা বলা হচ্ছে যে এখানকার পশ্চিমবঙ্গের বিচারপতিরা কাজ করছেন, অলরেডি বাইরের বিচারপতিরা এসে গেছেন, তারাও কাজ শুরু করে দিয়েছেন, অতএব কাজের হার আরো বেড়ে যাবে। 10 লক্ষ কেস নিষ্পত্তি করা হয়ে গেছে, যেগুলো বাকি রয়েছে সেগুলোর কাজও চলতে থাকবে, এবং এরপরে আরো 2 কি 3টে হয়তো সাপ্লিমেন্ট লিস্ট বেরোবে, এবং অ্যাপিলের প্রক্রিয়া যাদের নাম বাদ গেছে তাদের অ্যাপিলের প্রক্রিয়া সেটা যেরকম চলছিল সেরকমই চলবে। সুপ্রিম কোর্টের তরফ থেকে আজ আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে ভোটের আগের দিন পর্যন্ত কোনো ভোটারের কেস যদি নিষ্পত্তি হয়ে যায়, সমাধান হয়ে যায়, তাহলে কিন্তু তিনি ভোট দিতে পারবেন। এছাড়া নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আজ যে বক্তব্যগুলি সামনে রেখেছেন সেখানে তিনি বলছেন পশ্চিমবঙ্গে 80,000-এর বেশি বুথ থাকবে, খুব বেশি ভিড় যেন না হয় সেটা নিশ্চিত করা হচ্ছে। তারই সঙ্গে প্রত্যেকটা জায়গায় ওয়েবকাস্টিং এর ব্যবস্থা থাকবে, প্রত্যেকটা জায়গায় মানুষের সুবিধার জন্য ইভিএমে যারা প্রার্থী তাদের রঙিন ছবি থাকবে, কাজেই কারুর যাতে ভোট দিতে অসুবিধা না হয় সেই কারণে তারা ছবি দেখে ভোটটা দিতে পারবেন। তার সঙ্গে বলা হচ্ছে যে প্রিসাইডিং অফিসাররা 2 ঘন্টা অন্তর অন্তর ভোট দানের হার জানাতে থাকবেন, এবং সেটা ইসিআই নেট অ্যাপ এবং ইলেকশন কমিশনের ওয়েবসাইটে কিন্তু কন্টিনিউয়াসলি আপডেট হতে থাকবে।
এইবার একদিকে যখন নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার এই বক্তব্যগুলো সামনে রাখছেন, তখন আরেক দিকে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে ছবি আঁকছেন। সেই ছবি আপনাদের অলরেডি দেখিয়েছি। আমি আপনাদের বলেছিলাম যে আমি জানাবো যে এই ছবির মাধ্যমে শিল্পী কি বোঝাতে চাইছেন। তবে দেখুন, এই এত বড় মাপের শিল্পী, এত বড় মাপের ছবির সমালোচক আমি একেবারেই নই। কাজেই আপনারা যদি এই ছবির মাথামুন্ডু মানে কিছু বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি বাধিত থাকবো। তবে আমি আপনাদের যেটা জানাতে পারি, শিল্পী নিজে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই ছবি সম্পর্কে একটি ব্যাখ্যা দিয়েছেন, সেটা আমি আপনাদের শোনাতে পারি। এই ছবি সম্পর্কে শিল্পী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, এই ছবিটা প্রতীকী। আমাদের শিল্পীরা আঁকছেন এসআইআরে যাদের মৃত্যু হয়েছে, মানে সমস্ত ডেড বডিগুলো ভ্যানিশ করে দিয়েছে, সেই জন্য পাশে দুটো মালা রাখা, যারা মারা গিয়েছেন তাদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য দিয়ে মালাগুলো রাখা রয়েছে। এটা প্রতীকী, অন্য কিছু নয়। তো এই ধর্ণা তো মোটামুটি চলছেই। আরেকদিকে আবার আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারকে উৎখাত করা বা তাকে ইমপিচ করার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেছে তৃণমূল কংগ্রেস, এই গুঞ্জনও কিন্তু সামনে উঠে আসছে। এবার দেখুন, তৃণমূল কংগ্রেস এটা বলতে পারে যে জ্ঞানেশ কুমারকে তারা ইমপিচ করতে চায়, সরিয়ে দিতে চায়, তার পদ থেকে উৎখাত করতে চায়। এটা বলাটা তৃণমূলের জন্য যতটা সহজ, করাটা অতটা সহজ নয়। কারণ জ্ঞানেশ কুমারের যে পদ, মুখ্য নির্বাচন কমিশনারের যে পদ, এটা একটি সাংবিধানিক পদ। সাংবিধানিক পদে থাকা কাউকে যদি ইমপিচ করতে হয় তাহলে তার জন্য যে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে হয় তার জন্য 100 জন সাংসদের স্বাক্ষর প্রয়োজন হয়। এবার তৃণমূল কংগ্রেসের কাছে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে সাংসদ সংখ্যা 41। অতএব এখানে যদি দেখা যায় যে তৃণমূল কংগ্রেস সাহায্য চাইছে এবং তৃণমূলের দিকে অখিলেশ যাদব, তেজস্বী, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, তারপরেও তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের কাছে যেতে হবে, রাহুল গান্ধীর কাছে সাহায্য চাইতে হবে। এখানে আবার বিষয়টা হচ্ছে, কংগ্রেসের তরফ থেকে স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে আবার যে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল, সেখানে প্রথমে তৃণমূল কংগ্রেস সমর্থন দেয়নি, তারপর আবার পরে গিয়ে তারা সমর্থন দিয়েছেন কংগ্রেসকে এবং সেখানে তারা স্বাক্ষর করেছেন। তো এইখানে এভাবেই সম্ভবত চুক্তিটা কার্যকর করা হয়েছে যে আমরা ওম বিড়লার ক্ষেত্রে তোমাদের স্বাক্ষর দেব, তোমাদের সমর্থন দেব, তোমরা জ্ঞানেশ কুমারের ক্ষেত্রে আমাদের স্বাক্ষর দাও, আমাদের সমর্থন দাও। এভাবেই চুক্তিটা সম্ভবত হয়েছে, এক হাতে দেব এক হাতে নেব। কিন্তু মজার কথাটা হচ্ছে, ইমপিচ করার প্রস্তাব আনা গেলেও ইমপিচ করা সম্ভব নয়। এই মুহূর্তে ইমপিচ করার জন্য যে পরিমাণ শক্তি বা সংখ্যার প্রয়োজন, সংসদে বিরোধীদের সম্মিলিতভাবেও সেই শক্তি বা সংখ্যা নেই। সেটা জ্ঞানেশ কুমারই হোক বা ওম বিড়লাই হোক, কারুর ক্ষেত্রেই তারা এটা করে উঠতে পারবেন না। তাহলে এই প্রস্তাবটা আনার কারণটা কি, আপনি এই প্রশ্ন করতে পারেন। দেখুন, এই প্রশ্নের উত্তর আবার আমি জানি না। ওই যে ছবিটা, ওই ছবির মানে যারা বুঝতেন, যারা বোঝেন, যারা টাকা দিয়ে এই ছবি কিনতেন, তারাই এই সমস্ত কাণ্ডকারখানার মানে বা কারণগুলো একমাত্র বোঝাতে পারবেন। তবে এখানে এই যে জ্ঞানেশ কুমারকে ইমপিচ করার কথা বলা হচ্ছে বা নানা রকম হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, সবটাই যে জ্ঞানেশ কুমার খুব চুপচাপ বসে বসে সহ্য করে নিচ্ছেন, হজম করে নিচ্ছেন, এমনটা নয়। আপনারা জানেন, পশ্চিমবঙ্গের প্রশাসনিক আধিকারিক, কর্তা, পুলিশ, তাদের সঙ্গে নির্বাচন কমিশনারের বৈঠক ছিল গতকাল, এবং সেখানে কিন্তু নির্বাচন কমিশনার রীতিমতো ভর্ৎসনা করেছেন রাজ্য প্রশাসনকে। কেন্দ্রীয় সংস্থাকেও তিনি ছেড়ে দেননি, কেন্দ্র এবং রাজ্য উভয়েরই বেশ কিছু আধিকারিকদের তিনি ধমক দিয়েছেন, নানা রকম ভাবে তাদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সব থেকে বড় যে কথাটা বলা হয়েছে, গাইডলাইন মেনে আপনারা কেন কাজ করছেন না, নিয়ম মেনে কাজ করতে হবে। কোথাও কোনো গাফিলতি হলে তার দায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নেবে না। আপনারা যে কাজগুলো করছেন তার ডিজিটাল ফুটপ্রিন্ট, ডিজিটাল প্রমাণ থেকে যাচ্ছে, এবং এর পরে নির্বাচনের পরেও যদি আপনাদের দোষ প্রমাণ হয় এবং দেখা যায় ইচ্ছাকৃতভাবে আপনারা কোথাও ভুল করেছেন, গাফিলতি করেছেন, তাহলে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে এবং এমন জায়গায় নিয়ে গিয়ে তাদের দাঁড় করানো হবে যেখান থেকে তারা আর ফিরতে পারবেন না। এবার নির্বাচন কমিশনার তিনি প্রশাসনিক কর্তাদের এই সমস্ত হুঁশিয়ারি দিয়েছেন, ওয়ার্নিং দিয়েছেন। এটা শোনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ও আবার চুপ করে থাকেননি। তিনি বলছেন, আমি শুনলাম মিটিং করে অফিসারদের বহু থ্রেট দিয়েছে, শুধু অ্যাকশন নেবেন তাই নয়, ভ্যানিশ পাউডার মে মাসের পরেও নাকি অ্যাকশন নেবেন। আমি বলি, সাহস থাকা ভালো, দুঃসাহস ভালো নয়। একই সঙ্গে যাদের ভর্ৎসনা করা হয়েছে সেই সমস্ত পুলিশ কর্তা বা আধিকারিক আমলা, তাদের উদ্দেশ্য করে আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, একটু জবরদস্তি ওরা করবে, ট্যাক্টফুলি হ্যান্ডেল করে নেবেন অফিসারেরা।
তারপর আপনি মানে মুখ্য নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলছেন আপনি নিজে কোথায় থাকবেন তার ঠিক নেই, আপনি নাকি মেয়ের পরেও ব্যবস্থা নেবেন। এবার এই কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলার পরে জ্ঞানেশ কুমারও কিন্তু চুপ করে বসে নেই, কারণ এর পরপরই আরেকটি খবর সামনে এসেছে যেখানে জানা যাচ্ছে নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গে এর আগের নির্বাচনের সময় ভোট পরবর্তী হিংসার সঙ্গে কোন কোন অফিসার যুক্ত ছিলেন, ভোট পরবর্তী হিংসায় কোন কোন অফিসার অভিযুক্ত তাদের নাম চেয়ে পাঠিয়েছেন। নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী সংঘাতে যাচ্ছেন এই মনে করে যে এভাবেই বাজিমাত হবে, হলে ভালো, কিন্তু এখানে যদি তিনি এবার চিৎপাত হন তাহলে ঘুরে দাঁড়ানোর দরজা নিজেই সব বন্ধ করে যাচ্ছেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।